আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন আজকে আমাদের পরবর্তী যে ক্লাসটা করব আমরা এখন উদ্ভিদ প্রজননের উদ্ভিদ ফার্টিলাইজেশন নিষেক প্রক্রিয়াটা ছিল, আমরা এখন সে বিষয়ে পাঠদান করব। তাহলে আমি এখন ওই দিকে অগ্রসর হই। আমরা পড়ব নিষেক প্রক্রিয়া। নিষেক নিষেক কাকে বলবো? যে এর ইংরেজি নাম আছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন বা নিষেক কাকে বলবো? যে প্রক্রিয়ায় শুক্রাণু মিলন ঘটে, মিলন প্রক্রিয়াটাকে বলবো আমরা নিষেক বা ফার্টিলাইজেশন। এখানে যে প্রক্রিয়া শুক্রাণু এখানে শুক্রাণু হচ্ছে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট। এখানে স্ত্রী গ্যামেটটা থাকবে গর্ভাশয়ের অভ্যন্তরে, আর পুংগ্যামেটটা থাকবে পরাগধানীতে পরাগরেণুর যে পরাগ নালিকার অগ্রভাগে যে দুটো পুং জনন কোষ আছে তার একটি ডিম্বাণুর সাথে অন্যটি যৌন নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। দুটো পুংগ্যামেট দুই জায়গায় নিষিক্ত হবে। আমরা নিষেক প্রক্রিয়াটা আমরা চিত্র সহ ব্যাখ্যা দিতে হবে। এখানে দেখো, এখানে নিষেকের প্রকারভেদ আছে, সেলাজোগ্যামি, পুরোগ্যামি, আর এটা হচ্ছে মেজোগ্যামি। গ্যামি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে সেলাজোগ্যামি কি, মেজোগ্যামি কি, পুরোগ্যামি কি, আমরা এক্ষুনি আমাদের এই চিত্রের মাধ্যমে সেটাকে ব্যক্ত করার চেষ্টা করব। দেখো, আমরা আর আগাবো না, আমি একটা পুঙ্গে সরাকাই, একটা পুঙ্গে সর। এদিকে বলছি গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদ্বার। পরাগধানী, পরাগরেণু।
দুই নিউক্লিয়াস অবস্থায় পরাগধানীটি ফেটে গেল। আর দুই নিউক্লিয়াস অবস্থায় আর এই পরাগরেণুটা কিভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়ে গেছি। তাহলে ওটা আমরা সম্পর্কে জানি যে পরাগরেণুটা পরাগধানীতে আর কি স্পোরিয়াল কোর্স থেকে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এই পরাগরেণু তৈরি হয়েছে। দুই নিউক্লিয়াস অবস্থায় দুই নিউক্লিয়াস এর দুটো নিউক্লিয়াসের নাম কি বলতে পারবা? এর দুটোর নাম কি? একটা কি নিউক্লিয়াস? হ্যাঁ রমি বলো বলো, দুই নিউক্লিয়াসের নাম কি? দুটো নিউক্লিয়াসের নাম কি? পরাগরেণুতে যে দুটো নিউক্লিয়াস থাকে, জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস। হ্যাঁ জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস। ওই দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগধানী ফেটে গেল, গর্ভমুণ্ডে সে বায়ু পরাগী হোক আর পতঙ্গ পরাগী হোক, পরাগরেণু বায়ু বা পতঙ্গ দ্বারা বাহিত হয়ে ওই একই প্রজাতির ফুলের গর্ভমুণ্ডে পতিত হলো। তাহলে এই গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হলো। গর্ভমুণ্ডে এবার ওখানে পরাগরেণু পতিত, আঠালো রসে, গর্ভমুণ্ডে আঠালো রস আছে, গর্ভমুণ্ডে কাঁটা আছে, তাহলে কাঁটায় বেঁধে থেকে যাবে, আঠালো রসে আটকে যাবে, তাহলে আঠালো রসে সিক্ত হয়ে পরাগরেণুর অঙ্কুরোদ্গম ঘটবে। ওই যে আমরা পুংগামটা ফাইট করে আসছি, অন্তত একটি রেণুরন্ধ্রের মাধ্যমে নালিকা রূপে বেরিয়ে আসবে। তোমরা এগুলো কি মনে আছে? এগুলো কি ভুলে গেলে চলবে না। এই যে এটা একটা রেণুরন্ধ্র, এটা রেণু বহিঃপাক, এটি রেণু অন্তঃপাক। এখানে রেণুরন্ধ্রের মধ্যে অন্তঃপাক নালিকা রূপে বেরিয়ে আসলো। নালিকার অগ্রভাগে নালিকা নিউক্লিয়াস সামান্য অর্থাৎ জনন নিউক্লিয়াস। খালি এই যে এই পরাগরেণুটি ওই জায়গায় থেকে ওইখানে অঙ্কুরোদ্গম ঘটবে। অঙ্কুরোদ্গম ঘটলেই অন্তত এই নালিকা রূপে বেরিয়ে আসলো, নালিকা রূপে বেরিয়ে আসলো। এটাও সব অঙ্কুরোদ্গম ঘটবে, কিন্তু সবগুলো তো যাওয়ার সুযোগ পাবে না। এই এবং এর ভিতর থেকে নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াসটি এই পরাগ নালিকার ভিতরে প্রবেশ করে। তাহলে পরের ধাপ, এটা গেল দ্বিতীয় ধাপ। তাহলে প্রথম ধাপে গেল পরাগরেণুর অঙ্কুরোদ্গম। পরাগরেণুটি পরাগধানী থেকে বায়ু দ্বারা বাহিতে বা পতঙ্গ দ্বারা বাহিতে গর্ভমুণ্ডে পতিত হবে। গর্ভমুণ্ডে আঠালো রসে সিক্ত হয়ে পরাগরেণুর অন্তত একটি রেণুরন্ধ্রের মাধ্যমে নালিকা রূপে বের হয়ে আসবে। আর সে কোথায় প্রবেশ করবে? পরাগধানীতে প্রবেশ করবে। তাহলে নালিকা রূপে বের হয়েছে পরাগধানীতে প্রবেশ করলো। এবার কি হবে? ওই পরাগ নালিকাটা, ওই যে নালিকাটা বেরিয়ে আসলো, নাম হচ্ছে পরাগ নালিকা, পোলেন টিউব। তাহলে পরাগ নালিকাটি আস্তে আস্তে গর্ভাশয়ের দিকে যাত্রা করবে। গর্ভাশয়ের দিকে যাত্রা, তাহলে কিভাবে সে যাত্রা করবে? এই যে সম্মুখভাগে এই নালিকা নিউক্লিয়াস একটা এনজাইম নিঃসৃত করবে। এনজাইম নিঃসৃত করে সম্মুখভাগের এই জায়গায় কোষগুলো নষ্ট হয়ে যাবে। যেই নষ্ট হয়ে যাবে ঠিক তখনই পরাগ নালিকাটা লম্বা হয়ে ওই জায়গা দখল করবে। এইভাবে সে গর্ভ মুন্ডভেদ করবে, গর্ভ দণ্ডভেদ করবে। এই নালিকা নিউক্লিয়াস সমানুপাতিক জনন নিউক্লিয়াস। আর এই নালিকাটাকে কি বলছি আমরা? এই নালিকাটাকে বলছি পরাগ নালিকা। পরাগ নালিকা গর্ভমুণ্ডভেদ করে, গর্ভদণ্ডভেদ করে গর্ভাশয়ের দিকে যাত্রা করছে। তার গর্ভাশয়ের ভিতরে কি আছে? গর্ভাশয়ের ভিতরে ডিম্বক, ডিম্বকের ভিতরে রয়েছে ডিম্বাণু। তাহলে গর্ভাশয়ের ভিতরে সেই ডিম্বক বা ডিম্বাণু আমরা টাকাই ফেলি এখানে যে কোষটি আছে, কারণ সে তার উদ্দেশ্য তাকে তার সাথে মিলিত হবে বিধায় রওনা আছে।
এবার এই যে ডিম্বকটা রয়েছে, এইটা আছে এই কোষটা আছে ডিম্বাণু, এই কোষটা ডিম্বাণু। এখন দেখো এই সম্পূর্ণ ডিম্বকের গঠনের কেন্দ্রস্থলে সম্পূর্ণটা ডিম্বক। এই ডিম্বক কিভাবে গর্ভাশয়ের ভিতরে ডেভেলপ হয় সেটা আমরা কিন্তু পূর্ব ক্লাসে আমরা পাঠদান করেছি। তাহলে আমরা কিন্তু গঠন কিভাবে কি হয়, আর এই পাশে 3টে কোষ, এই পাশে 3টে কোষ, আর মাঝখানে 2টো কোষ, এরা কে কিভাবে কিভাবে বিন্যস্ত হয়েছে আমরা এই সম্পর্কে সব জানি পূর্বের ক্লাসে। আমি এই রন এই ওয়েটিং এ রয়েছে, আমাকে বলো না কেন, আমি তো ঠিক পাই না। আমি এইদিকে টাকায় পাঠদান করে ওদিকে কি হচ্ছে না হচ্ছে ঠিক পাই না, তো আমাকে বলবা তো স্যার অপেক্ষায় আছে, ওকে অ্যাড করা, আমাকে একটু বলে দেবা তো। তাহলে এই যে ডিম্বক, এই যে পরাগ নালিকাটা গর্ভাশয়ের মুখে যাত্রা করেছে। এই উদ্দেশ্য কেন যাত্রা করেছে? এই ডিম্বাণুর সাথে সে নিষিক্ত হবে। যখনই গর্ভাশয়ের ভিতরে প্রবেশ করবে তখনই এই যে পিছনে থাকা জননিউক্লিয়াসটি, এরা আবার 2 ভাগে ভাগ হয়েছে, আমরা পড়েছি কিভাবে কি তৈরি হয়। তাহলে এখন এরা দেখা যাচ্ছে এই পথ দিয়ে যখন এরা গমন করতে থাকবে ভিতরে ও 2 ভাগে ভাগ হয়ে পড়বে না জননিউক্লিয়াস। হ্যাঁ, তাহলে এই নালিকাটা কত লম্বা হয়ে গেছে, এই সেই নালিকা নিউক্লিয়াস, পিছনে জননিউক্লিয়াসটি বিভাজিত হয়ে 2টো পুংজনন কোষ। তাহলে আমি এইটাকে আর এইটাকে কি বলছি, আমরা 2টি পুংজনন কোষ বলছি, পুংজনন কোষ। তাহলে এইটা আমরা জানি ডিম্বাণু হ্যাপ্লয়েড কোষ, আর 2টো পুংজনন কোষ এরা হ্যাপ্লয়েড কোষ। হ্যালো এই রোহান, এই পাপড়ি কই? পাপড়ি কই? না তো স্যার, রুমে আছে খালি। রুমি? জি স্যার। পাপড়ি কই? তা তো জানি না স্যার, ওর মনে হয় লাইনের সমস্যা হচ্ছে তাই বের হয়ে গেছে। নেটে প্রবলেম হলে তাহলে তো আর আমার কিছু করার থাকে না সে সময়। এবার দেখো এই 2টো পুংজনন কোষ, তাহলে এটা কি হলো, গর্ভাশয়ের মুখে যাত্রা করেছে পরাগ নালিকাটা যখন ডিম্বকের কাছাকাছি এসে গেছে তখন পিছনে থাকা জননিউক্লিয়াসকে বিভাজিত 2টো পুংজনন কোষ গঠন করলো। এই এখন এরা নিষিক্ত হবে। এইবার কি হবে, এই ডিম্বাণু থেকে এনজাইম নিঃসৃত হবে, নালিকার অগ্রভাগ নষ্ট হয়ে যাবে, সাথে সাথে নালিকা নিউক্লিয়াসটি নষ্ট হয়ে গেল। তাহলে এই 2টো পুংজনন কোষের সম্মুখভাগে আর কোনো বাধা থাকলো না। তাহলে 2টো পুংজনন কোষের সম্মুখভাগে ছিল নালিকা নিউক্লিয়াসের কাজ কি ছিল, এইটা এই এনজাইম নিঃসৃত করে কোষগুলোকে নষ্ট করে দেবে, নষ্ট করে দেবে যে পথ দিয়ে, সেই পথ বরাবর পরাগ নালিকাটি লম্বা হতে চলে আসছে, এখন ডিম্বক রন্ধ্র পর্যন্ত চলে এসেছে। তাহলে পথ দেখাতে সহায়তা করেছে, নিয়ে আসতে সহায়তা করেছে নালিকা নিউক্লিয়াসটি। এবার নালিকা নিউক্লিয়াসের কাজ শেষ, আর পথ দেখানোর কোনো কাজ নাই, তখন কি ডিম্বাণু একটা এনজাইম নিঃসৃত করে নালিকার অগ্রভাগ নষ্ট করে দিয়েছে, সাথে সাথে নালিকা নিউক্লিয়াসটি নষ্ট হয়ে গেল। তাহলে নালিকা নিউক্লিয়াসের এই 2টো পুংজনন কোষের সম্মুখভাগে আর কোনো বাধা থাকলো না। তাহলে এইবার 2টো পুংজনন কোষের একটি মানে প্রথম কি এই ডিম্বাণুর সাথে মিলিত হলো, একটি এই কোষের সাথে মিলিত হলো। তাহলে ডিম্বাণু আছে হ্যাপ্লয়েড কোষ, তার সাথে পুংজনন কোষের আরেকটা এন মিলিত হয়েছে, তাহলে এখানে হয়ে গেল ট্রাইজেন। তাহলে এই ট্রাইজেন কোষটিকে তখন আমরা বলবো ZYGOTE। নিষিক্ত হওয়ার আগে ছিল ডিম্বাণু,
নিষিক্ত হয়ে গেলে জাইগোট বা জাইগোস্পোর বা উস্পর গঠন করলো। জাইগোট জাইগোস্পোর বা উস্পর গঠন করলো। তাহলে দুটো পুংজনন কোষে একটি ডিম্বাণুর সাথে মিলিত হলো। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেক বা ফার্টিলাইজেশন। এবার তাহলে এখানে দুটো থাকলো না, একটি থাকলো, আর একটি পুংজনন কোষ হয়ে গেছে। এবার যেটা রয়ে গেছে ওইকে এই গৌণ নিউক্লিয়াসের সাথে যে মিলিত হবে। তাহলে গৌণ নিউক্লিয়াস আমি এখান থেকে একটু মুছতেছি। গৌণ নিউক্লিয়াস আগে দুই প্রান্ত থেকে দুটো মেরু নিউক্লিয়াস একসাথে মিলিত হয়েছিল। দুই প্রান্ত থেকে দুটো একসাথে মিলিত হয়ে ট্রাইজেনে বেড়েছিল। ওর সাথে দুটো পুংজনন কোষের এই চলে গেল, ওইটা যে ওর সাথে মিলিত হলো। তাহলে এখানে ট্রাইজেন সংখ্যা ক্রোমোজোম বিশিষ্ট ষষ্ঠ নিউক্লিয়াসে পরিণত হলো। গৌণ নিউক্লিয়াস এখন ষষ্ঠ নিউক্লিয়াসে ট্রাইজেন সংখ্যা ক্রোম 20টা একটা কোষে পরিণত হলো। তাহলে এই যে দুটো পুংজনন কোষে একটি মিলিত হলো ডিম্বাণুর সাথে, অপরটি মিলিত হলো গৌণ নিউক্লিয়াসের সাথে। এক সময় দুটো নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলো। এটাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে আখ্যায়িত করা হলো। নিষেকের প্রেক্ষিতে ডিম্বাণুটা ট্রাইজেন সংখ্যা ক্রোম বিশিষ্ট জাইগোটে পরিণত হলো। দ্বিনিষেকের প্রেক্ষিতে গৌণ নিউক্লিয়াসটি ট্রাইজেন সংখ্যা ক্রোম বিশিষ্ট ষষ্ঠ নিউক্লিয়াসে পরিণত হলো। এখন এই নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলো। এই পর্যন্ত আছে নিষেক। এবারে পরের অংশ পড়বো। কিন্তু নিষেক এইটি হয়ে গেল। নিষেক থেকে তোমরা নিষেক আর দ্বিনিষেক কাকে বলে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়বা। আমি এখন এটা পুরো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এটা স্ত্রী স্তবক, পুং স্তবকের একটা পুংকেশর আঁকাইছি। এখন মনে করো এই যে আছে পাপড়ি, এই পাপড়ি, আর এই পাপড়ি আর একটা বানাও, এটাকে মনে করো এই বৃদ্ধি, যেমন বৃদ্ধি আছে এটা। তাহলে ফুলের যে কটা স্তবক, আমি সবগুলো যে কটা থাকে থাকুক, আমি স্তবক গুলোর নাম আমি একটা এইটাকে লিখতেছি পাপড়ি, এইটাকে লিখতেছি বৃদ্ধি, আর এইটা এখানে লেখা আছে এই যে পুংকেশর। তাহলে পুংকেশর আর গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, স্থিরেশ্বর। এবার যদি মনে করো নিষেক হয়ে গেছে, নিষিক্ত হয়ে গেছে, পরাগরেণু তৈরি হয়েছে এবং গর্ভমুণ্ডে পতিতে পরাগনালিকা এসে ডিম্বকের সাথে মিলিত হয়ে গেছে। অলরেডি নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এখন কি হবে? এখন যে জিনিসটা হবে সেটা তোমরা এটি নিষেকের পর ডিম্বক ও ডিম্বাশয়ের বিভিন্ন পরিবর্তন উল্লেখ করো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে 14টা পয়েন্ট আছে। এই 14টা পয়েন্ট কিন্তু একেবারে মুখস্থ করে পরের দিন আমি কিন্তু ধরবো। কি হলো? বৃদ্ধি ফুলের কি দরকার ছিল? বৃদ্ধি তুমি কি দেখলে? বৃদ্ধি কি কাজটি করলো? ফুলের তো সে আছে, বৃদ্ধি একটা স্তবক, এই স্তবকটা ফুলের কি কাজটি করলো? তাহলে এখানে দেখা যাচ্ছে যখন ফুল ছিল কড়ি, এই পুংকেশর, স্ত্রী স্তবক, পুংস্তবক, দলমণ্ডল, এরা সব একসাথে ছিল, ছোট্ট অবস্থায় ছিল। তখন বৃদ্ধি ওদেরকে আবৃত করে রেখে একটা প্রতিরক্ষা, একটা নিরাপত্তা দান করেছিল। তাহলে ফুল যখন ফুটে গেছে, বৃদ্ধির কাজ মিটে গেছে, নিষেক হয়ে গেছে, বৃদ্ধি এখন শুকাইয়ে মরে যাবে, এর আর কোনো কাজ নেই। ফুল নিষেক হয়ে গেছে, তাহলে এখন শুকাইয়ে মরে যাবে। দল বা পাপড়ি কি কাজ করেছিল? দল বা পাপড়ি একেবারে পুংস্তবক, স্ত্রী স্তবককে আবৃত করে রাখছিল, সেটা তো আছেই। সঙ্গে সঙ্গে কীট পতঙ্গের দৃষ্টি আকর্ষণ করলো। কীট পতঙ্গের দৃষ্টি আকর্ষণ করলে পরাগায়নে সহায়তা করলো। কারণ এও যদি সবুজ হতো, তাহলে কোনটা পাতা কোনটা ফুল কীট পতঙ্গ ওগুলো শনাক্ত করতে পারতো না। তাহলে কীট পতঙ্গের দৃষ্টি আকর্ষণ করে সে পরাগায়নে সহায়তা করলো। তাহলে পরাগায়ন ঘটে গেছে, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এই পাপড়ি তার কোনো কাজ নেই, এ এখন শুকায় মারা যাবে। তাহলে গেল এটা। পরাগ পুংকেশরের কি কাজ ছিল? পুংকেশরের পরাগধানীতে পরাগরেণু তৈরি হয়েছিল,
তাহলে ওই হয়েছিল এবং গর্ভমুণ্ডে পতিত হয়েছে, নিষেক হয়ে গেছে। তাহলে এখন পরাগধানী বা পুংকেশর এদের আর কোনো কাজ নেই, এরা এখন শুকায় মরে যাবে। গর্ভমুণ্ড কি কাজ করেছিল? পরাগরেণু ধারণ করেছিল, সে ধারণ করেছে, পরাগরেণুর অঙ্কুরোদ্গম ঘটেছে, পরাগ নালিকাটা গর্ভমুণ্ড গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয় নিষিক্ত হয়ে গেছে। তাহলে পরাগধানীর কাজ এখন উঠে গেছে। ভুল বলেছে, গর্ভমুণ্ড শুকায় যাবে, গর্ভদণ্ড শুকায় যাবে। এইবার গর্ভাশয় সর্বশেষ থাকলো। তাহলে বৃতি শুকায় গেছে, পাপড়ি শুকায় গেছে, পুংস্তবক শুকায় গেছে, গর্ভমুণ্ড শুকায় গেছে, গর্ভদণ্ড শুকায় গেছে, গর্ভাশয়। এখন কি নিষেকের পর সম্পূর্ণ নিষেক হয়ে গেলি গর্ভাশয় কি এখন ফলে পরিণত হবে, পরিবর্তিত হবে। আর নিষেক হয়ে যাওয়ার পরে ফলে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন হরমোনগুলো বেশি মাত্রায় উৎপন্ন হয়। আর তখন এই বৃন্তের অগ্রভাগ থেকে গর্ভাশয়টি আর ঝরে যায় না। বৃন্তের অগ্রভাগ থেকে গর্ভাশয়টি আর ঝরে যায় না, ঝরে না গেলে ওখানে স্থায়ী হয়ে থেকে যায়। তাহলে ওখানে তখন খাদ্য সরবরাহ হতে থাকে, খাদ্য সরবরাহ হতে থাকলে আস্তে আস্তে গর্ভাশয়টি স্ফীত হয়ে ফলে পরিণত হবে। তাহলে গর্ভাশয় ফলে পরিণত হবে, গর্ভাশয় প্রাচীর ফলের প্রাচীর গঠন করবে। তাহলে সম্পূর্ণ ডিম্বকটা বীজে পরিণত হবে। তাহলে এই যে সম্পূর্ণ ডিম্বকটা বীজে পরিণত হবে। প্রতিপাদক কোষ কি হবে? নষ্ট হয়ে যাবে। আর তারপরে এই সহকারী কোষ কি হবে? নষ্ট হয়ে যাবে। ডিম্বাণু কি হবে? ডিম্বাণু নিষিক্ত হয়ে যাওয়ার পরে ভ্রূণে পরিণত হবে। শস্য নিউক্লিয়াস কি হবে? কোনো কোনো ক্ষেত্রে নিঃশেষ হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এন্ডোস্পার্ম বা পেরিস্পার্মে পরিণত হয়। তারপরে ডিম্বক ত্বক বীজ ত্বকে পরিণত হবে, ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্রে পরিণত হবে, ডিম্বক নাড়ি বীজ বৃন্তে পরিণত হবে। তারপরে এই গর্ভাশয় প্রাচীর ফলের প্রাচীর গঠন করবে। তাহলে এইভাবে আমরা দেখবো কি নিষেকের আগে একটা ছিল, নিষেকের পরে তার প্রত্যেকটা অংশ পরিবর্তিত হয়ে ফল ও বীজের বিভিন্ন অংশে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা এই নিষেকের পর নিষেকোত্তর পরিবর্তন, নিষেকের পর ডিম্বক ও ডিম্বাশয়ের বিভিন্ন পরিবর্তন, এটাকে নিষেকোত্তর পরিবর্তন, এই পরিবর্তনগুলো। তাহলে আমরা এই পরিবর্তনগুলো 14টা পয়েন্ট আছে, এই 14টা পয়েন্ট কিন্তু আমরা পড়ে ভরবো। এরপরে এখানে পুরোগামী, সেলাজোগামী। এবার দেখো এই যে পরাগ নালিকাটা মিলিত হয়েছে, পরাগ রন্ধ্র, ভুল বলেছে, ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকের ভিতরে প্রবেশ করেছে। তাহলে পরাগ নালিকাটা যদি ডিম্বক রন্ধ্র দিয়ে ভিতরে প্রবেশ করে শুক্রাণু ডিম্বাণু নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে, তখন তাকে বলে পুরোগামী। গামী শব্দের অর্থ হচ্ছে মিলন, গামী মানে মিলন। পুরোগামী, পুরো সম্মুখ, এই ডিম্বাণু সম্মুখ ভাগ হচ্ছে ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্রের সম্মুখ ভাগ দিয়ে ও প্রবেশ করেছে। এইবার দেখো তাহলে এবার পরাগ নালিকাটা খেয়াল করো, এখানে কিন্তু একটু পার্থক্য আছে, সব কিন্তু একরকম না। ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ না করে যদি এমন জায়গা দিয়ে প্রবেশ করতো, এই ডিম্বক ত্বক ভেদ করে এই পথে প্রবেশ করছে, তাহলে এইখানে এই সে দুটো পুঞ্জন বসে। তাহলে ডিম্বক পরাগ নালিকাটি ডিম্বক ত্বক ভেদ করে যদি ডিম্বকের ভিতরে প্রবেশ করে নিষিক্ত হয়, তখন তাকে বলে মেজোগামী। মেজো মানে মধ্য, মাঝামাঝি স্থান দিয়ে প্রবেশ করতেছে, মেজোগামী। তাহলে আর যদি ডিম্বক রন্ধ্রে যদি প্রবেশ করে তাহলে পুরোগামী, ডিম্বক ত্বক দিয়ে মাঝামাঝি স্থান দিয়ে যদি প্রবেশ করে তাহলে মেজোগামী। ওখান থেকে না প্রবেশ করে যদি এখান থেকে সোজাসুজি এইরকম ভাবে প্রবেশ করতো, এইভাবে যদি প্রবেশ করতো, তাহলে এটাকে বলা হতো সেলাজোগামী। সেলাজো শব্দের অর্থ হচ্ছে ডিম্বক মূল। তাহলে এখানে ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করতে, তখন তাকে আমরা সেলাজা শব্দের অর্থ হচ্ছে মূল, তাহলে সেলাজোগামী, সেলাজা দিয়ে প্রবেশ করতেছে। পরাগ নালিকাটি ডিম্বকের ভিতরে সেলাজা দিয়ে, সেলাজোগামী। সেলাজা দিয়ে প্রবেশ, সেলাজা মানে
ডিম্বক মূল। তাহলে ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে যদি নিষিক্ত হয় তাহলে চালাযোগামী। ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকের ভিতরে প্রবেশ করে যদি নিষিক্ত হয় তখন তাকে বলা হয় মেজোগামী। আর ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে তখন তাকে বলা হয় পুরোগামী। তাহলে কাকে বলা হয় পুরোগামী, কাকে বলা হয় মেজোগামী, কাকে বলা হয় চালাযোগামী, এগুলো কিন্তু অবশ্যই আমি পরের দিন প্রশ্ন করবো এবং সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। রিমি? জি স্যার। হ্যাঁ পাপড়ি? জি স্যার। অন করে দিয়ে কাটি পড়েছে কিনা সেটা আমি একটু খোঁজ নিলাম। না, রোহান তো নেই। হ্যাঁ নেই। ঠিক আছে, তাহলে চালাযোগামী, পুরোগামী, মেজোগামী এ সম্পর্কে আমাকে আর কোনো প্রশ্ন করবা? যদি কিছু জানার থাকে প্রশ্ন করো। এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? না স্যার। ঠিক আছে, স্যার আমার অন্য একটা প্রশ্ন আছে, করব? কি অন্য আরেকটা প্রশ্ন আছে। কি সে কোন এই চ্যাপ্টারে না ভাই চ্যাপ্টারের বাইরে? না স্যার, মানে দ্বিতীয় পত্রের 8 অধ্যায় ওই সমন্বয় নিয়ম। তা বলো, এখানে এই চ্যাপ্টার সম্পর্কে প্রশ্ন করবা, অন্যগুলো ট্রেনিং নিয়ে আসতে বলো। স্যার ওই যে কানের পিনাতে মানে কোন ধরনের তরুণাস্থি থাকে? হ্যাঁ সেটা হ্যাঁ, একটু। কি কানের পিনাতে কোন ধরনের তরুণাস্থি থাকে? কোন ধরনের তরুণাস্থি? ওখানে তো উদাহরণ হিসেবে দেওয়া আছে তরুণাস্থিটাকে। পিনা ওটা হায়ালিন না, হায়ালিন, হায়ালিন না, ওটা হচ্ছে হচ্ছে পিত্তন্তুময় তরুণাস্থি। পিনাতে পিত্তন্তুময় তরুণাস্থি, পিত্তন্তুময় তরুণাস্থি, পিত্তন্তু আর শ্বেততন্তু ওর উপর ভিত্তি করে তরুণাস্থিকে ভাগ করা হয়েছে। এটা স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক তরুণাস্থি। হ্যাঁ, স্থিতিস্থাপক তরুণাস্থি। এটা ভাঙলে মানে ভেঙে যাচ্ছে আর ছেড়ে দিলে আবার জায়গায় চলে যাচ্ছে, সব তরুণাস্থির বৈশিষ্ট্য এরকম হয়। নাও তাহলে আমরা আজকে আর আরেকটা প্রশ্নে গেলি তো অনেক সময় কি হয়ে যাবে। আমার পরবর্তীতে আবার ক্লাস রয়েছে, ফার্স্টে ক্লাস রয়েছে তোমাদের পরপরই। এখন রয়েছে উদ্ভিদের জনন। এখানে এখানে আমি আরেকটা সংজ্ঞা দিয়ে আজকে সময় পারবো না, বিদায় 20 বেজে যাওয়ার মতন হয়ে গেছে, পরে ক্লাস আছে। আমি আরেকটা সংজ্ঞা দিই, তোমরা কি জানো কি জানো কি জানো পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কাকে বলে? আরেকটা জনন এটা উদ্ভিদের। আমরা কিন্তু এই এই যৌন জনন শেষ করলাম, যে পার্থেনোজেনেসিস হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়ার জনন। এত উদ্ভিদ তার সংখ্যা বৃদ্ধি করে। জনন তো কাকে বলবো? যখন কোনো জীব তারই মতন আরেকটা জীবের জন্ম দেবে যে প্রক্রিয়া, আর শুধু যে যৌন জন্মের মাধ্যমে সেই জীবের জন্ম তা কিন্তু না। উদ্ভিদে অঙ্গজনন, অযৌন জনন, যৌন জনন, এর পরও আবার রয়েছে বিশেষ জনন, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনস মানে কুমারী, জেনেসিস মানে উৎপাদন। পার্থেনস আর জেনেসিস দুটো শব্দ একসঙ্গে। পার্থেনোজেনেসিস কুমারী অবস্থায় যৌন জনন হবে না, অথচ কুমারী থেকে আবার সন্তানের জন্ম দেবে, এই পার্থেনস। এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? যৌন জনন ব্যতীত হ্যাপ্লয়েড জননকোষের পূর্ণাঙ্গ জীবে পরিণত হওয়াকে পার্থেনোজেনেসিস বলে। যৌন জনন এরা আবার সব জীবে ঘটে না। সেটা আবার তুমি যদি এখন পার্থেনোজেনেসিস যদি উন্নত উদ্ভিদে এটা পার্থেনোজেনেসিস, তাহলে তো হবে না। এটা বিশেষ বিশেষ প্রজাতির ভিতরে এটা কিন্তু সীমাবদ্ধ। তাহলে যৌন জনন ব্যতীত, যেমন শৈবালে তুমি আসো, শৈবালে দুটি হ্যাপ্লয়েড কোষ একসাথে মিলিত হয়ে ডিপ্লয়েড কোষ হবে। ডিপ্লয়েড কোষ যখনই আবার বৃদ্ধি পাবে, ঠিক জাইগোট অবস্থায় বা জাইগোস্পর অবস্থায় মিওসিস হয়ে যাবে। মিওসিস হয়েছে আবার একমাত্র কোষ থাকাকালীন মিওসিস হয়ে যাবে। মিওসিস হয়ে যাওয়ার পরে তারই হ্যাপ্লয়েড হয়ে গেল। ওই হ্যাপ্লয়েড কোষটি বারংবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে আবার একটা সূত্রকে জন্ম দিবে। তাহলে ওর দেহ আছে হ্যাপ্লয়েড কোষ। তাহলে যাদের দেহ হ্যাপ্লয়েড কোষ তাদের যৌন জনন যখন হয়,
যদি কিনা কোনো কারণে যৌন জননে ব্যর্থ হয়ে যায় তাহলে হ্যাপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড থেকে যায় আর মিলনে ব্যর্থ হয়, তখন হ্যাপ্লয়েড তখন আর মিওসিস হয় না, বাড়ির প্রকার ওই কোষটি বৃদ্ধি পেয়ে আবার জীবের জন্ম দেয়। এই যৌন জনন ব্যতীত হ্যাপ্লয়েড জনন কোষের পূর্ণাঙ্গ জীবে পরিণত হওয়াকেই পার্থেনোজেনেসিস বলে আখ্যায়িত করা হয়। দেখো আমার 11টা বিশেষ ক্লাস আছে, আমি এখন তাহলে রাখতেছি ক্লাসটা। তোমরা পড়াশোনা করো, ভালো থাকবে। এইবার এই ক্লাসটা আমি আপলোড করতে গেলে সেটা সময় লাগবে, সেটা বা কি করে করবো, আর এর পরেক্ষণে আবার 1 মিনিটও দেরি নেই আরেকটা ক্লাস, সেটা বা কি করে করবো। এই ক্লাসটা আপলোড করতে গেলে আর একটু সময় লাগবে। ভালো থাকো তোমরা। জি